দর্শক আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমেদ রেজা। দর্শক 2026 ফুটবল বিশ্বকাপের যেই ফাইনাল ম্যাচ সেটি আসলে চলছে এই মুহূর্তে। প্রথমার্ধের যে খেলাটি নির্ধারিত সময়ের সেটি আসলে শেষ হয়েছে। সেটির পরে আসলে কি কেমন খেললো দু দল সেটির বিশ্লেষণ আমরা একটু শুনতে চাই এবং সেটি জানাতে নিউজ রুম থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ক্রীড়া ধারাভাষ্যকার ও বিশ্লেষক আহমেদ বিন পারভেজ। তার মাধ্যমে জানাবো আসলে সেই যে প্রথমার্ধ খেলা শেষ হয়েছে সেই খেলার বিশ্লেষণ। পারভেজ, প্রথমার্ধের খেলা তো দেখলেন, সুযোগ বেশি তৈরি করতে পারলো কোন দল, কি মনে হচ্ছে? এবং বল পজিশনিংয়ে প্রায় সমান সমান আমরা দেখছিলাম, কাছাকাছি, যদিও আর্জেন্টিনা খানিকটা পেছনে রয়েছে। কেমন দেখলেন আসলে? পজিশনের জায়গা থেকে আমরা যদি শুরু থেকেই বলি, আর্জেন্টিনা কিন্তু বেশ পিছিয়ে আছে। ওভারঅল ফার্স্ট হাফের যদি আমরা পরিসংখ্যান দেখি, সেখানে আর্জেন্টিনা 34% বল রেখেছে, 65 থেকে 66% বল স্পেনের পায়ে ছিল এবং সেটা খেলাটার মধ্যে দৃশ্যমান ছিল। তবে সবচেয়ে বড় অ্যালার্মিং যে বিষয়টা আর্জেন্টিনার জন্য, সেটা হচ্ছে তারা এখনো পর্যন্ত কোনো শটই নিতে পারেনি স্পেনের গোলে। শট অন টার্গেট তো দূরের কথা, জিরো শটস, এবং যেহেতু জিরো শটস অন টার্গেটও কিছু নেই। অন্যদিকে স্পেনের কথা যদি বলি, তারা এখনো পর্যন্ত 3টা শট অ্যাটেম্প করতে পেরেছে, যার মধ্যে আবার 2টো অন টার্গেট ছিল। একটা হাইড্রেশন ব্রেকের আগে যেটা লামিন জামাল চেষ্টা করেছিলেন, এবং অন্য আরেকটা শট যেটা এমিলিয়ানো মার্টিনেজ বেশ দৃঢ়তার সঙ্গে ঠেকিয়েছিলেন, শটটা নিয়েছিলেন সেখানে মিকেল ওয়ারজাবাল। সো ব্যাপারটা হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি, স্পেন তাদের একটা সফট টাচে খেলা, শর্ট পাসে খেলে লাইন ব্রেকিং পাসেস দিয়ে চান্স ক্রিয়েট করার পাশাপাশি তারা কিন্তু লং বল প্রসেসেও যাচ্ছেন, এবং সেখান থেকে আমরা দেখেছি যে স্পেন 10টা ক্রস দিয়েছে, যেখানে আর্জেন্টিনা মাত্র 3টা ক্রস নেওয়ার সুযোগ পেয়েছে। আর 10টা ক্রস থেকে তাদের ক্রসগুলোও কিন্তু তাদের প্লেয়ারদের কাছে পৌঁছেছে অন্তত 60%। সো এই জায়গা থেকেও বোঝা যাচ্ছে যে স্পেন এরিয়াল জায়গাতেও আক্রমণ চালানোর চেষ্টা করছে, শুধুমাত্র গ্রাউন্ড পাসের ভিত্তিতে তারা কিন্তু খেলছে না। এবং একটা জিনিস ইম্পর্টেন্ট স্পেনের খেলার মধ্যে, যেটা আমরা দেখছি, যে তাদের কোনো প্লেয়ারই বলটা কিন্তু খুব বেশিক্ষণ পায়ে রাখছেন না। খুবই কুইক ওয়ান টাচ ফুটবল খেলে তারা ট্রায়াঙ্গুলেশনটা তৈরি করে কিন্তু ওই আর্জেন্টিনার যেই আটোসাটো মিডফিল্ড আছে সেটা কিন্তু বাইপাস করে যেতে চাচ্ছেন। এবং সেখানে আরও একটা ব্যাপার আছে, আর্জেন্টিনার এন্ড থেকে যদি আমরা চিন্তা করি, তারা কিন্তু আসলে একটা পর্যায়ে এমনও হয়েছে তাদের একটু লো ব্লকে যেতে হয়েছিল। সো ওই জায়গাতে আমার মনে হয় যে আর্জেন্টিনা অনেকটা বাধ্য হচ্ছে ডিফেন্সিভ খেলতে। ফার্স্ট হাফ পর্যন্ত তারা কোনো গোল না কনসিড করে সার্ভাইভ করে গেছে, এইটাতে আর্জেন্টিনাকে আমার মনে হয় ক্রেডিট দিতে হবে। পারভেজ, একটু জানতে চাই, আপনি যখন বলছিলেন যে মেসির দল আর্জেন্টিনা তারা এখন পর্যন্ত তেমন কোনো আক্রমণই করতে পারেনি, যেটি ইতিমধ্যে দৃশ্যমান নয়, তবে সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে স্পেনের ডিফেন্সের যে বা রক্ষণ ভাগের একটি কৌশল, সেটি হচ্ছে মেসিকে কোনো রকম বোতলবন্দি করে রাখা, এবং সেটি তারা অনেকটা সার্থকও হয়েছে। মূলত কি সেটিই আসলে কারণ? একই সাথে যদি আর্জেন্টিনার ডিফেন্স বা রক্ষণ ভাগ নিয়ে একটু কথা বলি, সেখানে আপনি দেখবেন যে লিসান্ড্রো মার্টিনেজের ইনজুরি, সেটি আবার এই রক্ষণ ভাগে, বিশেষ করে আর্জেন্টিনার রক্ষণ ভাগে কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা? হ্যাঁ, দুটো প্রশ্ন যেহেতু করেছেন, প্রথম পয়েন্টটাই যায় যেখানে লিওনেল মেসিকে নিয়ে আলোচনা হচ্ছে। এই পুরো ম্যাচে এখনো পর্যন্ত ফার্স্ট হাফে সোফার তেমন একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারেননি, এবং আমরা কিন্তু মেসিকে মোটামুটি ওই মিডফিল্ডের যেই জায়গাটা সেখানে অপারেট করতে দেখছি, একটু নিচে নেমে এসে খেলায় ইনভলভ হওয়ার চেষ্টা করছেন, এবং অনেক সময় দেখা যাচ্ছে হুলিয়ান আলভারেজ আইসোলেটেড হয়ে একা উপরে থাকছেন। সো সেকেন্ড বলটা উইন করার মতো কিন্তু কেউ আলভারেজের আশপাশেও নেই। দু একবার বল তার কাছে পৌঁছেছিল, তবে তাকে সাপোর্ট দেওয়ার কোনো প্লেয়ার কিন্তু আর্জেন্টিনার সামনে কমিট করতে পারছে না। আর লিওনেল মেসি যতবারই বল পাচ্ছেন, আমরা দেখেছি ফাউলের বিনিময়ে হলেও কিন্তু তাকে আটকে দেওয়ার একটা প্রয়াস রয়েছে। সেখানে রড্রি খুব জলদি ছুটে আসছেন, সেখানে কুবার্সি তাকে খুব কড়া মার্কিংয়ে রাখছেন, এবং সেই সাথে ফাবিয়ান রুইজকেও দেখছি যে তিনি মাঝে মধ্যে এসে কিন্তু 2-3 জনের একটা পরিস্থিতি তৈরি করেন, যারা প্রেস করে মেসির কাছ থেকে বলটা বের করে ফেলে। তাকে 1-2টা টাচের বেশি নিতেই দেওয়া হচ্ছে না। তিনি ড্রিবল করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, ইংল্যান্ডের সঙ্গে সফল হয়েছিলেন, তবে আজকে এখনো পর্যন্ত কিন্তু ফ্রান্সের এগেনস্টে তার সেই সেরা ড্রিবলিং অ্যাবিলিটিটা আমরা দেখতে পাইনি। ইটস বিকজ স্পেন খুব ডিসিপ্লিন ওয়েতেই কিন্তু মেসিকে ট্রিট করছে বা মেসির সঙ্গে ডিল করছে। আর দ্বিতীয় যে পয়েন্টটা বললেন, লিসান্ড্রো মার্টিনেজ অবভিয়াসলি শুধুমাত্র ডিফেন্সিভ জায়গা থেকে না, আমার মনে হয় এই আর্জেন্টিনা দলে অফেন্সিভ জায়গাতেও লিসান্ড্রো মার্টিনেজের একটা হিউজ অবদান আছে, এবং তিনি আসলে পেছন থেকে ওই মিডফিল্ড বাইপাস করে যে লং বলগুলো বা যে থ্রু বলগুলো দেয়া ওই ফরওয়ার্ডদের কাছে, সেই কাজটাও কিন্তু দারুণ করতে পারেন। অন দ্য বল দারুণ একজন ফুটবলার, কিন্তু আনফর্চুনেটলি তিনি 40-41তম মিনিটে বা তারও একটু পরে ইনজুরিতে পড়লেন, এবং তারপর তাকে কিন্তু সাবস্টিটিউট করে ওতামেন্দিকে আনতে হয়েছে। ওতামেন্দির এক্সপিরিয়েন্স আছে, তিনি
2022 ওয়ার্ল্ড কাপ জয়ী দলের সদস্য ছিলেন এবং তাকে আসলে ডিফেন্সিভ জায়গা থেকে আমার মনে হয় এরিয়াল থ্রেটে স্পেন খুব একটা বিট করতে পারবে না, সেই জায়গাটা তার স্ট্রং পয়েন্ট। কিন্তু প্রবলেম যেটা সেটা হচ্ছে রিকভারি রানের জায়গাটা। লিসান্ড্রো মার্টিনেজের ফর এক্সাম্পল যে গতিটা আছে পেছনে এসে রিকভারি রানটা নেয়ার, সেই কাজটা কিন্তু ওতামেন্দি করতে পারবেন না, তবে ডিফেন্সিভ সলিডিটি তিনি দিতে পারবেন। এই জায়গাটায় আর্জেন্টিনার যে লসটা হয়েছে লিসান্ড্রো মার্টিনেজকে হারিয়ে, যে তারা আসলে খুব বেশি হাই লাইনে খেলতে যেতেও পারবে না, কারণ তাদের সেই রিকভারি পেসটা নেই। তাদের কাউন্টারের একটা ভয় থাকবে, যেটা স্পেন অসম্ভব ভালো করতে পারে লামিন ইয়ামালের মাধ্যমে কিংবা বায়ানা অলমোদের মাধ্যমে। সো ওভারঅল ফার্স্ট হাফটা দেখে মনে হচ্ছে ট্যাকটিক্যাল যে গেমটা স্পেন খেলতে চেয়েছিল তারা সেটা করতে পেরেছে। আর্জেন্টিনা এমনিতেই অফ দ্য বল স্ট্রাগল করছিল এবং এনার্জির খানিকটা অভাব তাদের মধ্যে দেখছি। মেসিকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে এবং সেই সাথে আমরা যদি আর্জেন্টিনার ডিফেন্সে দেখি সেখানে ইনজুরিটার কারণেও কিন্তু একটুখানি ফোর্সড একটা চেঞ্জ করতে হয়েছে, যেটা হয়তো স্বাভাবিক সময়ে এই চেঞ্জটা আমরা দেখতাম না। তো এই হচ্ছে আপাতত ফার্স্ট হাফের পরিস্থিতি আমরা যদি সেভাবে বিশ্লেষণ করি। ধন্যবাদ পারভেজ। আপনার মাধ্যমে জানছিলাম প্রথমার্ধের যেই খেলা শেষ হওয়ার পরে বিশ্লেষণ, সেটি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাচ্ছিলাম। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিউজ রুম থেকে যেতে চাই স্পেনে, এবং স্পেনের বার্সেলোনা থেকে আমাদের সহকর্মী যুক্ত রয়েছেন আফাজ জনি। তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। জনি, প্রথমার্ধের খেলা শেষ, কি বলছেন মূলত সেখানকার দর্শকরা, সমর্থকরা, কি হচ্ছে এবং চলছে মূলত বার্সেলোনায়? জি জানি, আপনার কাছ থেকে শুনতে চাই যে বার্সেলোনায় এখন সমর্থকদের উল্লাস কেমন দেখছেন? ইতিমধ্যে প্রথমার্ধের খেলা শেষ হয়ে গিয়েছে, কেমন দেখছেন? নিশ্চয়ই তাদের সাথে কথা হয়েছে, তাদের প্রত্যাশা কি? দর্শক, আমরা স্পেন থেকে যিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমাদের সহকর্মী, তাকে আসলে শব্দের যে যান্ত্রিক জটিলতা রয়েছে তার কারণে যুক্ত করতে পারছি না। আমরা একটু যেতে চাই আরও একবার নিউজ রুমে, অর্থাৎ যমুনা টেলিভিশনের নিউজ রুমে। সেখান থেকে যুক্ত রয়েছেন আমাদের সহকর্মী, আমাদের একজন ক্রীড়া ধারাভাষ্যকার। তার মাধ্যমে আসলে জানাবো আহমেদ বিন পারভেজ, এবং তিনি এই মুহূর্তে যুক্ত রয়েছেন। পারভেজ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। একটু বিশ্লেষণের জায়গা থেকেই জানতে চাই, মাঝমাঠ থেকে বল পাচ্ছেন না মেসি, একই দিকে আপনি যখন বলছিলেন যে স্পেনের যে আক্রমণ ভাগ সেটিও আসলে অনেকটা শানিত মনে হয়েছে প্রথমার্ধে, সেক্ষেত্রে লামিন ইয়ামালকেও কিন্তু আমরা একদম শুরুর দিকে দেখেছিলাম যে তিনি একটু হয়তো বলটা পেয়েছেন, কিন্তু তারও যে আক্রমণ ভাগটা স্পেনের পক্ষ থেকে শানিত হয়েছে সেটি কিন্তু নয়। সেক্ষেত্রে আর্জেন্টিনা কি অনেকটা সফল কিনা যে লামিন ইয়ামালকে কোনোভাবে তারা আটকে রাখতে পারছেন? দর্শক, আমরা আসলে দেখছিলাম বড় পর্দায় খেলা দেখাচ্ছিল ঢাকার বিভিন্ন স্থান থেকে, আমাদের সহকর্মীরাও সেই খবরাখবর জানাচ্ছিলেন এবং সেই খবরের সাথে সাথে আমরা আসলে বিশ্লেষণটাও জানাচ্ছিলাম। অর্থাৎ প্রথমার্ধের খেলা শেষে মূলত যেই অবস্থা চলছিল এবং যেই দুই দলের যেই অবস্থান সেটা নিয়ে কিন্তু আমাদের সাথে একজন ক্রীড়া ধারাভাষ্যকার যুক্ত রয়েছেন এবং বিশ্লেষক যুক্ত রয়েছেন আহমেদ বিন পারভেজ। তিনি আরও একবার আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমরা তার মাধ্যমে একটু জানতে চাই। পারভেজ, আরও একবার স্বাগত আপনাকে যমুনা নিউজের এই আয়োজনে। আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে যে আমরা বলছিলেন যে বিশেষ করে যে স্পেনের রক্ষণ ভাগ অনেকটা আটকে দিচ্ছিলেন মেসিকে, আমরা কি দেখেছিলাম যে ইয়ামালও কিন্তু ঠিক শুরুর দিকে যেমন শানিত আক্রমণ করছিলেন সেটি কিন্তু পরে আর হয়ে ওঠেনি। সেই ক্ষেত্রে আর্জেন্টিনার রক্ষণ ভাগও অনেকটা সফল কিনা যে ইয়ামালকে তারা আসলে তার মতো করে খেলতে দিচ্ছে না? ব্যাপারটা যেমন সত্যি, আরেকটা ব্যাপার কিন্তু সত্যি যে স্পেন তারা পুরোপুরি ইয়ামালের উপর আসলে নির্ভরও করছে না তাদের আক্রমণগুলো করার জন্য। আপনি লেফট ফ্ল্যাঙ্ক থেকে স্পেনের বেশিরভাগ অ্যাটাক এসেছে ফার্স্ট হাফে, এটাই অদ্ভুত ব্যাপার যে সবাই এক্সপেক্ট করছিলেন যে ইয়ামালের এন্ড থেকে অ্যাটাক আসবে, তবে আর্জেন্টিনা কিন্তু সে কারণে রিইনফোর্সমেন্টটা একেবারে ম্যাচের শুরু থেকে রেখেছিল। নিকো গনজালেসকে তারা লেফট মিডফিল্ডার পজিশনে খেলেছে মূলত তাদের লেফট ব্যাক তালিয়াফিকোকে হেল্প করার জন্য, যেন দুজন মিলে লামিন ইয়ামালের ওপর সেই ট্যাগ টিমটা খেলতে পারেন এবং তাকে যেন খুব একটা বেশি স্পেস না দেওয়া হয়। সেই
সেই জায়গাটাতে ডেফিনেটলি তালিয়াফিকো এবং ক্ষেত্র বিশেষে নিকো গঞ্জালেস যথেষ্ট সাকসেসফুল হয়েছেন। তবে আমার কাছে মনে হয় যে স্পেন তাদের আউটলেটটা কিন্তু অন্যভাবে খুঁজে নিচ্ছে। লামালের সঙ্গে দুজন খেলোয়াড় যেভাবে ইনভলভ হচ্ছেন বা এঙ্গেজড হচ্ছেন, সেই সুযোগেই কিন্তু ফার পোস্টে বা লেফট সাইডেই কিন্তু স্পেনের আক্রমণগুলো বেশি আসছে, কারণ সেখানে ওভারল্যাপ বা আন্ডারল্যাপ করে যেই লেফট ব্যাক রয়েছেন স্পেনের কুকুরেয়া, তিনি কিন্তু বারবার ঢুকে পড়ছেন এবং ড্যানি অলমোর সঙ্গে তার কম্বিনেশন, ওয়ারজাবালের সঙ্গে তার কম্বিনেশন, সেটা কিন্তু লেফট ফ্ল্যাঙ্কে বেশ ভালো জমছে এবং সেই জায়গাটাতে আসলে মন্টিয়েলকেও ক্রেডিট দিতে হবে। রাইট ব্যাক হিসেবে কিছু ক্রিটিক্যাল ট্যাকেল তিনি করেছেন, কুকুরেয়ার এগেনস্টে একটা ভালো ট্যাকেল করেছিলেন এবং ওয়ারজাবালকেও তিনি একটা ট্যাকেল করেছেন। সো ওভারঅল দুই ফ্ল্যাঙ্কেই আসলে ব্যতিব্যস্ত রয়েছে আর্জেন্টিনা, মূলত ডিফেন্সিভ কাজটায়। অফেন্সের জায়গাটা আর্জেন্টিনা খুব একটা যেতে পারছে না। এবং সেই সাথে আরও একটা ইনফরমেশন যুক্ত করতে চাই, সেটা হচ্ছে ফার্স্ট হাফ শেষেই কিন্তু স্পেন প্রায় 350টা পাস করেছে, যার মধ্যে 97% পাসেস কমপ্লিটেড, যেটা একটা অসাধারণ পরিসংখ্যান বলা যেতে পারে। বেশিরভাগ পাস যেটা অ্যাটেম্প করেছে সেটা কিন্তু তারা তাদের সতীর্থর কাছে পৌঁছে দিতে পেরেছে। এবং অন্যদিকে আর্জেন্টিনা তাদের যেই পরিসংখ্যান, সেখানে কিন্তু দেখছি মাত্র 79% পাস অ্যাকিউরেসি তাদের, এবং পাস করেছে তারা 200-র নিচে, 196। তো এইখান থেকে আসলে বোঝা যাচ্ছে যে বলের নিয়ন্ত্রণটা কার কাছে রয়েছে এবং সেই বলটা দিয়ে ভার্টিক্যালিটির জায়গা থেকেও বা আক্রমণ করার জায়গা থেকেও স্পেন বেশ খানিকটা প্রথমার্ধে এগিয়েছিল। লিওনেল স্ক্যালোনির জন্য বেশ ভালো একটা চিন্তার জায়গা থাকবে। সাধারণত আমরা দেখি আর্জেন্টিনা দলটা ওই দ্বিতীয় যে হাইড্রেশন ব্রেকটা যায়, অন্তত 67 মিনিটের সময় যে ব্রেকটা হয়, তারপর তারা একটা অ্যাটাকিং পরিকল্পনায় কিন্তু প্রপারলি আসেন। স্পেশালি আমরা সেটা এই যে নকআউট ফেজের ম্যাচগুলোতে দেখেছি, যেখানে তারা একটু স্ট্রাগল করেছে বা প্রথম ফেজটাতে ভালো খেলতে পারেনি। তো ওই জায়গাটায় সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপারটাই কিন্তু আর্জেন্টিনার জন্য এখন ওয়েট করছে। এই যে 45 মিনিটসের পর থেকে যে হাইড্রেশন ব্রেকের সময়টা, এই সময়টাতেও কিন্তু আর্জেন্টিনাকে বেশ হোল্ড করে থাকতে হবে, গোল যেন তারা না কনসিড করে সেই ব্যাপারে কিন্তু ডিফেন্সিভ স্ট্রাকচারটা তাদের শক্ত রাখতে হবে এবং তারপর হয়তো তারা কোনো একটা আক্রমণের পরিকল্পনা করবে দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের পর। আপনারা সেমিফাইনালে নিশ্চয়ই দেখেছেন, যেখানে ইংল্যান্ডও কিন্তু আর্জেন্টিনাকে এই ফেজটার মধ্যেই, অর্থাৎ আফটার হাফ টাইম, তারা কিন্তু হার্ট করতে সক্ষম হয়েছিল আর্জেন্টিনাকে। সো ওই জায়গাটাতে আর্জেন্টিনাকে এক্সট্রা কশাস থাকতে হবে। স্পেন আমার মনে হয় তাদের ধারাতেই খেলতে থাকবে এবং পরবর্তীতে যদি আরও বেশি অ্যাটাকিং প্রাওয়েসের প্রয়োজন হয়, তখন হয়তো ফেরান টোরেস কিংবা মিকেল মেরিনো তাদেরকেও আমরা নামতে দেখব। বাট ফর নাও আর্জেন্টিনার জন্য যে পরিকল্পনা, সেটা হচ্ছে যা তারা ফার্স্ট হাফে করেছে অন্তত ডিফেন্সিভলি, সেটা যেন বজায় রাখতে পারে। কারণ আক্রমণের ব্যাপারে পরে চিন্তা করা যাবে, আগে ডিফেন্সটা সামলানো জরুরি স্পেনের এগেনস্টে, আমার অন্তত তাই মনে হচ্ছে। পারভেজ, সেটাই আসলে আপনার মাধ্যমে জানছিলাম। সেক্ষেত্রে আরেকটা বিষয় একটু ছোট করে জানাবেন কিনা আমাদের, যে আপনি যেমনটি বলছিলেন যে আর্জেন্টিনা আসলে তাদের যে খেলার যে কৌশল, এই সাম্প্রতিক সময় আমরা দেখেছি, বিশেষ করে এবারের বিশ্বকাপে তারা সেকেন্ড হাফে আসলে তারা আলাদা রণকৌশল সাজিয়ে নামে এবং বিশেষ করে সেকেন্ড হাফের যে হাইড্রেশন ব্রেকটার পরে তাদের খেলার ধরনটা পাল্টে যায় এবং স্কলানি একের পর এক পরিবর্তন আনতে থাকেন। এবং সেক্ষেত্রে আপনি বলছিলেন যে পরিবর্তনটা বিশেষ করে যে বিরতির পরের যে সময়টা, সেটি আর্জেন্টিনার জন্য খুবই ক্রুশাল একটি টাইম। সেটিকে আসলে কেমনভাবে দেখতে চান? এবং আরেকটি বিষয় লক্ষ্য করেছেন কিনা, যে আজকে আমরা খুব ম্যাচের শুরু থেকেই স্বতঃস্ফূর্ত দেখাচ্ছে এমিলিয়ানো মার্টিনেজকে। তিনি অনেকটা আসলে খুব মুডে রয়েছেন বলা চলে আজকে, এবং যদি নির্ধারিত সময়ের বাইরে যেই ফলাফল হতে পারে, যে অতিরিক্ত সময়ে খেলা গড়ানো কিংবা যদি টাই ব্রেকারে যায়, সেক্ষেত্রে মার্টিনেজের সাপোর্ট নিশ্চয়ই একটি বড় গেম প্ল্যানের অংশ হিসেবে থাকবে আর্জেন্টিনার জন্য। হ্যাঁ, আমি দ্বিতীয় প্রশ্নের জবাবটা আগে দিতে চাই। এমি মার্টিনেজের বিষয়টা, ক্যামেরা তাকে বারবার ধরেছে ম্যাচ শুরুর আগেও, এবং তাকে দেখে আসলে মনে হয়েছে যে তিনি লেজার ফোকাসড, একটা স্টোন কোল্ড ফেস নিয়ে তিনি এসেছিলেন। এবং আমার মনে হয় যে সোফার তাকে যতবার দরকার হয়েছে বা প্রয়োজন হয়েছে, দুটো সেভ তাকে করতে হয়েছে, স্বাচ্ছন্দ্যেই করতে পেরেছেন। বেশ কিছু ক্রস এসেছিল বক্সের ভিতরে, সেটাও তিনি খুব সুন্দরভাবে রিসিভ করেছেন। একটা কর্নার তিনি সহজেই ঠিকমতো ধরে ফেলতে পেরেছেন। সো এমি মার্টিনেজ খুব একটা বেশি তাকে এই পুরো টুর্নামেন্টেই প্রয়োজন হয় আর্জেন্টিনার, তবে তিনি একজন ক্লাচ প্লেয়ার এবং গত ওয়ার্ল্ড কাপের ফাইনালে আমরা দেখেছি তিনি আসলে কি পারফর্ম করতে পারেন। আজকে সেরকম একটা মেজাজে তিনি আছেন অবশ্যই, এবং আর্জেন্টিনার আসলে তাকে সেই মেজাজে প্রয়োজন হবে, কারণ ম্যাচের যে পরিস্থিতি আমরা দেখছি, খুব বেশি গোলের ম্যাচ হবে বলে আমার মনে হচ্ছে না। তবে এই জায়গাতে স্পেন যদি আগে লিডটা পেয়ে যায়, সেই ক্ষেত্রে আসলে আর্জেন্টিনাকে ডেফিনেটলি তাদের ট্যাকটিক্সে খুব জলদি পরিবর্তন করতে হবে। আর যদি সেটা না হয়ে থাকে, যদি ম্যাচটা আসলে এক্সট্রা টাইম পর্যন্ত চলেও যায়, সেটা কিন্তু আমার মনে হয় আর্জেন্টিনার অ্যাডভান্টেজেই থাকবে, কারণ তারা তাদের এন্ড থেকে যে সুপার সাবগুলোকে নামায়, তারা সোফার এবারে ওয়ার্ল্ড কাপ
বিশ্বকাপে শুধুমাত্র ইম্প্যাক্ট ওয়াইজ সফল না, তারা গোল স্কোরিংয়ের দিক থেকেও সফল। আপনি লাউতারো মার্টিনেজের কথা বলতে পারেন, যিনি হয়তো বেঞ্চ থেকে পরবর্তীতে একটা সময় হয়তো নেমে যাবেন, তো তার এই পারফরমেন্সটাও হয়তো সামনের দিকে আর্জেন্টিনার প্রয়োজন হতে পারে। তবে যেই ব্যাপারটা আবারও মেনশন করতে চাই, আপনিও মেনশন করেছেন যে ক্রিটিক্যাল ফেজটা হবে এটাই মিনিট 45 থেকে ওই পরবর্তী যে হাইড্রেশন ব্রেক, এই যে 20-22 মিনিটের খেলা, এই জায়গাটাতে কিন্তু আর্জেন্টিনার নিজেদের রক্ষণটার উপর ফোকাসটা খুব ভালো মতন ধরে রাখতে হবে। কারণ স্পেন যতটুকু এনার্জি কনজিউম করছে, আমরা কিন্তু আগেও মেনশন করেছি, স্পেন দলটা অনেক বেশি খেটে খেলছে, তারা প্রচুর এফোর্ট দিচ্ছে, অফ দ্য বল প্রচুর প্রেস করছে এবং পুরো ডিফেন্সিভ লাইনটাকেই তারা সামনে এগিয়ে নিয়ে এসেছে। সুতরাং এই টেম্পোতে তারা কি 90 মিনিট খেলতে পারবে কিনা এই ছাদখোলা স্টেডিয়ামে, একটা পর্যায়ে তারা যদি টায়ার্ড হয়ে যায় তখনই কিন্তু আর্জেন্টিনা হয়তো কিছু সুযোগ তৈরি করে নিতে পারে। সেই সুযোগের অপেক্ষায় থাকতে হবে, গোল কনসিড না করে। আমার মনে হয় স্ক্যালোনির আর্জেন্টিনার এই মুহূর্তে এটাই স্ট্র্যাটেজি হওয়ার কথা। পারভেজ, আরেকটা বিষয়, এই পুরো বিশ্বকাপে আমরা দেখেছি যে রেফারিং নিয়ে অনেক ধরনের বিতর্ক ছিল এবং এখন পর্যন্ত প্রথমার্ধে সেই রেফারির অবস্থানটা আসলে কেমন দেখছেন? আমরা দেখছিলাম যে দু দলেরই বেশ কয়েকটা ফাউল হয়েছে যেগুলো আসলে রেফারি কোনো ধরনের তোয়াক্কাই করেননি। অনেক সমর্থক আসলে সোশ্যাল মিডিয়াতেও লেখালেখি করছেন, সে খবর আমরা দেখছিলাম। হ্যাঁ, দুই দলের পক্ষে বিপক্ষেই কিন্তু সিদ্ধান্ত গিয়েছে এবং বেশ কিছু ফাউল এমন হয়েছে যেটা স্বাভাবিকের চেয়ে হয়তো একটু ফোর্সফুল। তবে আমরা যে বিষয়টা আসলে দেখছি, ইভেন সেমিফাইনালের ম্যাচটাতেও দেখেছিলাম আর্জেন্টিনা ইংল্যান্ডের ম্যাচে, রেফারি কিন্তু কন্ট্যাক্ট মোটামুটি অ্যালাউ করছেন, খুব বেশি ফোর্সফুল কন্ট্যাক্ট না হওয়ার আগ পর্যন্ত তিনি আসলে হলুদ কার্ড দেখাচ্ছেন না। এবং একটা মাত্র যে হলুদ কার্ড এসেছে এই ম্যাচে, সেটাও ফার্স্ট হাফে লিসান্ড্রো মার্টিনেজি খেয়েছিলেন। বেসিক্যালি খুব কুইক একটা কাউন্টারে যেতে চেয়েছিল স্পেন এবং সেখানে লিসান্ড্রো মার্টিনেজ রীতিমতো ওয়ারজাবালকে ধরে ফেলে দিয়েছিলেন এবং সেটা আসলে একটা অবধারিত ইয়েলো কার্ড, একটা ট্যাকটিক্যাল ইয়েলো কার্ড খেয়েছিলেন, পরবর্তীতে ইনজুর্ড হয়ে চলেই গেলেন। সুতরাং একটা মাত্র ইয়েলো কার্ড দেখেছে এই ম্যাচ। বাট আমার কাছে মনে হয় যে রেফারি যেভাবে একটু লিনিয়েন্স দেখাচ্ছেন দুই দলকেই, ফিজিক্যাল কন্ট্যাক্টে যাওয়াটা তিনি আসলে খুব একটা ডিসঅ্যাপ্রুভ করছেন না। সুতরাং এই জায়গা থেকে আমার মনে হয় খেলার যে ফ্লোটা, একবার যদি তিনি টেম্পো সেট করে দেন বাই পুটিং আ ইয়েলো কার্ড একটা চিপ ট্যাকেলের জন্য, তখন কিন্তু তাকে কনসিস্টেন্টলি প্রত্যেকটা এরকম ট্যাকেলের জন্য কার্ড দেখাতে হবে, সেটা হয়তো তিনি করতে চান না। এবং সেটা আসলে দর্শকরাও সেভাবে চায় না, বিকজ ইয়েলো কার্ড, রেড কার্ড এই ব্যাপারগুলো হলে কিন্তু আসলে ইভেন ফাইটের যে বিষয়টা 11 ভার্সেস 11, সেখানেও কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ে যায়। সো রেফারি তার কাজটা সোফার এই ম্যাচে আমার মনে হয় ফেয়ারলি করেছেন। দুই পক্ষের বিরুদ্ধেই তিনি খুব বেশি হার্ড ফাউল না হলে কিন্তু ইয়েলো কার্ডে যাচ্ছেন না, ফাউল কল করছেন কিন্তু ওই বিগার পানিশমেন্টটাতে তিনি এখনো পর্যন্ত যাচ্ছেন না। পারভেজ থাকুন, আপনি ইতিমধ্যে খেলা শুরু করেছে এবং আমরা সেই খেলা শুরু হলে পরে সেখানকার বিশ্লেষণ আবারও আপনার কাছ থেকে জানবো। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, খেলা দ্বিতীয়ার্ধের যে খেলা সেটি আসলে শুরু করেছে এবং সেই খেলা দেখবার জন্য বাংলাদেশের আনাচে কানাচে সকল ধরনের সমর্থকরা তারা রাত জেগে খেলা দেখছেন। এই মুহূর্তে যেতে চাই রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী শামীম রেজা। তিনি আসলে জানাবেন সেখানকার পরিস্থিতি। শামীম, সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন মুখোমুখি রয়েছে, সমর্থক শিবিরে নিশ্চয়ই উল্লাস অনেকটা প্রজ্জ্বল অবস্থায় রয়েছে, কেমন দেখছেন? নিশ্চয়ই তাদের সাথেও কথা হয়েছে, বেশ ফুরফুরে মেজাজে রয়েছে দু দলের সমর্থকরাই। হ্যাঁ রেজা, খেলা শুরুর আগে থেকেই আসলে দুই দলের সমর্থকরাই আসলে বেশ উন্মাদনার মধ্যে দিয়েই সময় অতিবাহিত করছেন, আনন্দ উচ্ছ্বাসের মধ্যে দিয়েই সময় পার করছেন। প্রথমার্ধের খেলা ইতিমধ্যে শেষ হয়েছে। এই মুহূর্তে আমি আছি মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে, যেখানে আসলে বিশাল পরিসরে আসলে সমর্থকরা তাদের খেলা উপভোগ করছেন এবং দ্বিতীয়ার্ধে ইতিমধ্যে আসলে খেলোয়াড়রা মাঠে নামতে শুরু করেছেন। প্রিয় খেলোয়াড়দের দেখে তারা আসলে এই মুহূর্তে উচ্ছ্বাসে মেতে উঠছেন সমর্থকরা। এবং আমরা আসলে ধানমন্ডি মোহাম্মদপুরের বেশ কিছু স্পট ঘুরেছি এবং প্রত্যেকটা জায়গায় আসলে দেখেছি যে মানুষের উপচে পড়া ভিড় আজ রাতটাই যেন পুরো শুধুমাত্র এই বিশ্বকাপ ফুটবলের যে ফাইনাল ম্যাচকে ঘিরেই আবর্তিত হচ্ছে এবং মানুষের মুখেই আজকের ফাইনাল ম্যাচ এবং অলিতে গলিতেই আসলে মানুষ খেলা উপভোগ করছেন, যে যার জায়গা থেকে এসে জড়ো হচ্ছেন শুধুমাত্র সবাই সম্মিলিতভাবে খেলা দেখার জন্য। এমনও দেখেছি যে
পরিবার সহ আসলে ফাইনাল ম্যাচটা উপভোগ করার জন্য তারা এসেছেন। কেউ প্রাইভেট কারে এসেছেন, বাইকে এসেছেন, যে যার মতো করে আসলে এসেছেন আজকের এই ফাইনাল ম্যাচটা উপভোগ করার জন্য। মোহাম্মদপুরের বিভিন্ন স্থান থেকে আসলে মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এসেছেন খেলা দেখতে, এবং এই ঈদগাহ মাঠটা আসলে বিশাল পরিসরে, এবং এই বিশাল পরিসরে পুরো মাঠটাই আসলে সমর্থকরা ভরে গেছে এবং উপচে পড়া ভিড় সেটা বলাই যায়। কারণ আমি যখন আসলে ভেতরে প্রবেশ করছিলাম, সমর্থকদের চাপে আসলে ভেতরে প্রবেশ করার মতো উপায় ছিল না। এবং এই মুহূর্তে খেলা শুরু হয়েছে, দর্শকরা যার যার জায়গায় বসে গেছেন। হয়তো এই রাতে আসলে আমাদের ক্যামেরায় কতদূর দেখাতে পারছে জানি না, তবে যতদূরই আসলে ক্যামেরার লেন্সে দেখতে পাবেন ততদূরই আসলে মানুষ আর মানুষের উপচে পড়া ভিড়। আমরা এখানে আসলে অনেকেই আছেন এই মুহূর্তে, আসলে খেলা শুরু হয়েছে, কারোর সাথে কথা বলাটাও বেশ কষ্টসাধ্য। আমরা তারপরও আসলে চেষ্টা করব তাদের সাথে কথা বলার, এবং এই ফাইনাল ম্যাচকে ঘিরে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস, আনন্দ, যে উন্মাদনা, সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। কেউ আসলে মধ্যে আসলে শুধুমাত্র খেলাটাকে উপভোগ করার জন্য যে যার মতো করে আসলে উদযাপন করছেন। এবং বিশ্বকাপ ফুটবলের আজ এই শেষ ম্যাচ, ফাইনাল ম্যাচ মহরম, এই মহরমের মধ্য দিয়েই আসলে আজকের ম্যাচ, এই বিশ্বকাপ পর্বের পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে। এবং সেই আয়োজনের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস থেকে আসলে নগরবাসীদের কেউ আসলে বাদ যেতে চান না, যে কারণে আজ আসলে ঢাকা শহরের অলিতে গলিতে নগরবাসীদের উপচে পড়া ভিড়। আজকের এই দিনে কেউ যেন ঘরে নেই, পরিস্থিতি এমন। কারণ প্রত্যেকটা অলিতে গলিতেই আসলে বড় স্ক্রিনে খেলা দেখানো হচ্ছে, বড় স্ক্রিনে খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। আবার অনেককে দেখলাম যে তাদের বাড়ির ঝুল বারান্দায় আসলে তারা বড় পর্দার ব্যবস্থা করেছেন, রাস্তার মানুষজন আসলে খেলা দেখছেন। এই মুহূর্তে আসলে দেখতেই পাচ্ছেন যে সমর্থকদের উচ্ছ্বাস। আমরা একটু আসলে এখানে একজন সমর্থক আছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করব। খেলার এই পরিস্থিতিতে দ্বিতীয়ার্ধের খেলা চলছে, সমর্থকরা খেলা যে উপভোগ করছেন সেটা নিশ্চয়ই এখানকার পরিস্থিতি থেকে বুঝছেন, এবং খেলা শেষে সমর্থকদের এই উন্মাদনা আরো কয়েক গুণ বেড়ে যাবে। নিশ্চয়ই আমরা বুঝতে পারছিলাম দর্শকরা এবং সমর্থকরা বেশ উন্মাদনায় রয়েছে, তার আভাস আমরা পাচ্ছিলাম, এবং তাদের উন্মাদনার যে ছাপ বা স্বাক্ষর সেটিও কিন্তু পাচ্ছিলাম। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য শামীম আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা দেশের নানা প্রান্ত থেকে দেখাচ্ছিলাম যে আজকে যে ফাইনালের ম্যাচ পুরো বাংলাদেশের মানুষ বিভিন্ন স্থান থেকে দেখছেন, সেই খবরাখবর। তবে বাংলাদেশের একটি সিগনেচার জায়গা রয়েছে, সেই সিগনেচার জায়গাটার নাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা, এবং সেখান থেকে নানা ধরনের ভিডিও কিংবা সেখানকার খেলা দেখার যে উন্মাদনা সেটি পুরো বিশ্বেই কিন্তু ছড়িয়ে পড়েছে। আমরা সেইখানটাতে যেতে চাই। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী টিপু রয়েছেন সেখানে, এবং তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। টিপু, আপনি সেখানে বেশ কিছুক্ষণ ধরে রয়েছেন, এবং সেখানকার উন্মাদনা আসলে বাংলাদেশের যে সমর্থকদের উল্লাস উন্মাদনা সেটি অনন্য সিগনেচার বহন করে। কি দেখছেন সেখানকার সমর্থকদের উল্লাস, কেমন দেখছেন? নিশ্চয়ই তাদের সাথে কথা হয়েছে, তারা মূলত কি বলছেন? রেজা, এই মুহূর্তে পরিস্থিতি বলা যায় যে একটু শান্ত রয়েছে, কারণ আপনি জানেন যে খেলার বিরতি চলছে, একটু শান্ত পরিস্থিতি রয়েছে। কিন্তু কিছুক্ষণ আগে যখন আমরা মহসিন হকের যে মাঠ রয়েছে সেই মাঠে যখন ছিলাম, তখন আসলে বোঝা গিয়েছিল বাঙালির ফুটবল উন্মাদনা আসলে কতটা। এবং ওই যে খুব বিখ্যাত একটি গান রয়েছে, সব খেলার সেরা প্রিয় বাঙালির তুমি ফুটবল। আসলেই সেই ফুটবলের প্রতি বাঙালির যে ভালোবাসা, বাংলাদেশিদের যে ভালোবাসা, সেই ভালোবাসা কিন্তু আসলেই প্রকাশিত হয়, প্রস্ফুটিত হয় এই টিএসসি কেন্দ্রিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে যেসব জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছে, সেই স্ক্রিনের সামনে যারা ভিড় করেছেন তাদেরকে দেখলে। এবং কিছুক্ষণ আগে অল্প বৃষ্টিও হয়েছে, সেই বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা দেখেছি যে দর্শক
যারা ছিলেন তারা একেবারে মানে প্রচণ্ড আগ্রহের সাথে তারা বসেছিলেন যে একটা গোল যদি হয়, যদিও প্রথমার্ধে কোনো গোল হয়নি, বেশ আফসোসের সাথেই প্রথমার্ধ শেষ করতে হয়েছে তাদের, কিন্তু হাড্ডাহাড্ডি যে লড়াই হয়েছে দুই দলেরই সেটি তারা উপভোগ করেছেন। এবং এখনও মূলত এখানে আর্জেন্টাইন যারা সমর্থক আছেন তাদের আধিক্যই অনেক অনেক বেশি। খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের যে ফুটবল সমর্থক আছেন তাদের একটি বড় অংশ হচ্ছে আর্জেন্টাইন সমর্থক, এবং যেহেতু ব্রাজিল আগেই বাদ পড়েছে ফলে শুধু আর্জেন্টাইন যারা সমর্থক আছেন তাদের একটি আধিপত্য এখানে রয়েছে। একই সাথে স্পেনের কিছু সমর্থকও এখানে আছে পর্তুগাল, ব্রাজিল সহ অন্যান্য সমর্থকরাও এখানে আছেন। এবং মূলত যারা ফুটবলকে ভালোবাসেন, ফুটবল দেখতে পছন্দ করেন, ফুটবল উপভোগ করেন, তারাই এখানে জড়ো হয়েছেন। এবং মূলত এই যে ফুটবল বিশ্বকাপের যে উন্মাদনা, যে উৎসব আসে প্রতি 4 বছর পর পর, এবং আজকের রাত হচ্ছে বলা যায় যে সেই 4 বছরের আরও একটি প্রতীক্ষার শুরু হবে আজকের রাত শেষে। সেই প্রতীক্ষার প্রহর গোনা শুরু হবে। তার আগে এই শেষ রাতটিকে বলা যায় যে উদযাপন করতে চান অনেকেই, প্রিয়জনকে নিয়ে, পরিজনকে নিয়ে, তাদের পছন্দের মানুষকে নিয়ে তারা টিএসসি থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি এলাকায় আসলে বলা যায় এই মুহূর্তে বিরাজ করছেন। একই সাথে ঢাকা আর অন্যান্য এলাকাতেও আমাদের সহকর্মীরা যেমনটি খবরে জানাচ্ছিলেন যে প্রত্যেকটা এলাকাতেই আসলে বলা যায় পুরো দেশ জুড়ে মানুষ কিন্তু এই মুহূর্তে তারা খবর জানাচ্ছেন যে মানুষ আসলে তারা এক প্রকার বলা যায় রাস্তায় বেরিয়ে এসেছেন খেলা দেখার জন্য, ফুটবলকে উপভোগ করার জন্য, এবং অধীর আগ্রহে, বিশেষ করে আর্জেন্টাইন সমর্থক যারা আছেন তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন তাদের জন্য যে সুখবরটি, যদি সেটি সম্ভব হয় আজকে, যদি আরও একবার মেসির হাতে যে বিশ্বকাপ সেটি তারা দেখতে পান, আরও এক নজর দেখা যায়। এবং একই সাথে যারা আর্জেন্টাইন সমর্থক আছেন তাদের জন্য শুধু তাই না, যারা ফুটবলের কে ভালোবাসেন তাদের জন্য একটি বেশ দুঃখের রাতও হয়তো হতে যাচ্ছে, কারণ হয়তোবা এটি আন্তর্জাতিক জার্সি পরে মেসির শেষ কোনো ম্যাচ হতে পারে। সেই ক্ষেত্রেও বলা যায় যে যারা ফুটবলকে ভালোবাসেন তাদের জন্য একটি দুঃখের রাতও। ফলে সব কিছু মিলিয়ে বেশ রোমাঞ্চের সাথেই কিন্তু যারা ফুটবল প্রেমী আছেন তারা অপেক্ষা করছেন। এবং এই মুহূর্তে আবারও দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে, সেখানে দর্শকরা ভিড় করছেন এবং জায়ান্ট স্ক্রিনগুলোর সামনে আসলে তিল ধারণের একেবারেই ঠাঁই নেই। এবং বলাই যায় যে এই খেলা উপভোগ করতে যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের একটি বার্তা ছিল যে এই আজকের দিনে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছেন তাদের বাইরে যেন কেউ এই হলপাড়ায় প্রবেশ না করেন, কিন্তু আসলে সারা ঢাকা শহরের মানুষ কিন্তু আসলে সেটি মানেননি। এক প্রকার বলা যায় যে ব্যারিকেড ভেঙেই তারা এই যে জায়ান্ট স্ক্রিন সেগুলোর সামনে এসে জড়ো হয়েছেন এবং খেলা উপভোগ করার চেষ্টা করছেন। তো রেজা, যেহেতু দর্শকরা আবারও খেলা উপভোগ করবেন, আমরা সেই খবরও আপনার মাধ্যমে জানানোর চেষ্টা করব। আপাতত এই ছিল টিএসসি থেকে সবশেষ। সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাচ্ছিলাম। ধন্যবাদ তানভীর সিদ্দিক টিপু আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এবার ঢাকার বাইরে যেতে চাই। ঢাকার বাইরে থেকে অর্থাৎ রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন তারেক মাহমুদ, তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। তারেক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের গ্যালারিতে আসলে খেলা দেখানোর ব্যবস্থা করা হচ্ছে এবং সেখানে মূলত বিভিন্ন মানুষ এসে জড়ো হয়েছে, বিভিন্ন শ্রেণী পেশা এবং বয়সী মানুষ সেখানে খেলা দেখছেন। তাদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, কি দেখছেন, কি বলছেন সমর্থকরা? বিশেষ করে আর্জেন্টাইন সমর্থক যারা রয়েছে রয়েছেন এবং স্পেনের সমর্থক এবং যারা রয়েছেন তারাও কিন্তু অনেকটা দেখা যাচ্ছে যে এই স্টেডিয়ামে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে কিন্তু অনেকটাই স্তব্ধ রয়েছে, টেনশনে রয়েছে, চিন্তার ভাস কিন্তু দুই দলের সমর্থকদের মধ্যেই, কারণ এখন পর্যন্ত দুই দল গোল না করায় সমর্থকদের যে উচ্ছ্বাস সেটি কিন্তু নেই। এবং আর্জেন্টিনার সমর্থকদের প্রত্যাশা মেসি এবং তাদের দলের কাছে তা খুব দ্রুত সময়ের মধ্যে, যেহেতু প্রথমার্ধের খেলা হয়ে গিয়েছে, দ্বিতীয়ার্ধের খেলায় তারা গোল দিবে। এবং এই রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে প্রায় 15,000-এর বেশি
যারা দর্শক রয়েছে তারা খেলা দেখছে। এ বাদেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট আরও দুই জায়গায় খেলা দেখানো হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই জয়েন্ট স্ক্রিনে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দোহা চত্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্যারিস রোড রয়েছে সেখানে, এবং এই খেলাটি কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর উদ্যোগে দেখানো হচ্ছে এবং ছাত্রদলের উদ্যোগে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনার রয়েছে সেখানে কিন্তু দেখানো হচ্ছে। এখন পর্যন্ত বড় পর্দায় যে ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই স্টেডিয়ামে কিন্তু সন্ধ্যার পর থেকে আমি যতটুকু দেখতে পাই যে দর্শকদের উপচে পড়া ভিড় কিন্তু লক্ষ্য করি, এবং তাদের যে প্রয়োজনীয় আসন, সাউন্ড সিস্টেম থেকে শুরু করে সার্বিক নিরাপত্তায় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এবং রাকসুর পক্ষ থেকে আলাদা টিম গঠন করা হয়েছে, তার কাজ করছে। এখন পর্যন্ত যতটুকু দেখতেই পাচ্ছি, এবং যারা আর্জেন্টাইন সমর্থক, স্পেনের সমর্থক এবং ব্রাজিলিয়ান যারা সমর্থক রয়েছে সব সমর্থকদের সাথে কথা হয়েছে, সকলেই কিন্তু প্রত্যাশা করছেন, যেহেতু আজকে একটু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে স্পেন এবং আর্জেন্টিনার দুই দলের মধ্যে, এবং যারা আর্জেন্টিনার সমর্থক রয়েছেন তাদের প্রত্যাশা মেসি খুব দ্রুত সময়ের মধ্যেই গোল দিবেন। অন্যদিকে যে স্পেনের যে সমর্থক রয়েছে, ইয়ামালের যারা সমর্থক রয়েছে তাদেরও প্রত্যাশা তাদের দল খুব দ্রুত সময়ের মধ্যে গোল দিবে। দুই দলের সমর্থকরা এখন অনেকটাই টেনশনে রয়েছেন, এবং কোনো দলের গোল না হয় এই স্টেডিয়ামের সমর্থকরা অনেকটা চুপচাপ রয়েছেন। ও খেলার প্রথমার্ধে যেমনটি ছিল উচ্ছ্বাস, আনন্দ ছিল দুই দলের মধ্যেই, এখন কিন্তু সেটি নেই, কারণ প্রথমার্ধ থেকে কিন্তু কোনো গোল হয়নি। এখন পর্যন্ত কিন্তু গোল না হয় দুই দলের মধ্যে অনেকটাই টেনশন কাজ করছে। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি যতটুকু দেখতে পাচ্ছি, রাজশাহীর বিভিন্ন হল থেকে যখন খেলা ঠিক বিকেল থেকে কিন্তু দর্শকদের উপচে পড়া ভিড় সেটি লক্ষ্য করা গেছে, এবং তারপরে খেলা শুরুর ঠিক 1-1.5 ঘন্টা আগে আসলে এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনের যে স্টেডিয়ামের জায়গাটি কানায় কানায় কিন্তু পরিপূর্ণ হয়ে যায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় বাদেও রাজশাহী মহানগরীর বিভিন্ন পাড়া মহল্লায় খেলা দেখানো হচ্ছে, এবং সবথেকে বেশি ভিড় রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এই দোহা চত্বরে। এ বাদেও রাজশাহী মহানগরীর যে শহীদ মিনার চত্বরটি রয়েছে, গোটা শহীদ মিনার চত্বরেই কিন্তু কয়েক হাজার মানুষ, এছাড়াও রাজশাহী কলেজ এবং রাজশাহী মহানগরীর 30টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ মোড় যেখানে রয়েছে সেখানে কিন্তু বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে। মানুষ, পরিবার পরিজন নিয়ে কিন্তু ছোট বড় সকলে আজকে এই বিশ্বকাপ খেলার যে ফাইনাল ম্যাচ, আর্জেন্টিনা স্পেনের যে ফাইনাল ম্যাচের মহরণকে কেন্দ্র করে উৎসবের আমেজে কিন্তু ভাসছে রাজশাহী, এবং আজকের যে বহুল প্রত্যাখ্যিত ফাইনাল ম্যাচ উপভোগ করতে শিক্ষার্থীদের জন্য এই 3টি জায়গায় কিন্তু আমি যতটুকু দেখতে পাচ্ছি উপচে পড়া ভিড় রয়েছে। এবং এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেহেতু বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে, প্রত্যেকটি হল থেকে মেয়েদের 6টি হল এবং ছেলেদের মোট 11টি হল থেকে কিন্তু সন্ধ্যার পরে আমি যতটুকু দেখতে পাচ্ছিলাম যে যারা শিক্ষার্থী রয়েছে এখানে সকলেই কিন্তু শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এবং আশপাশের কিছু মানুষজনও কিন্তু রয়েছে, এবং সিংহভাগই শিক্ষার্থী হওয়ায় সন্ধ্যার পরই যেহেতু তাদের প্রিয় দলের খেলা, সেক্ষেত্রে কিন্তু নিজের দলের জন্য যে বিশ্ববিদ্যালয় ফুটবল প্রেমের আলাদা কিন্তু পরিচয় রয়েছে, এবং সেই ক্ষেত্রে আমি যতটুকু দেখেছি যে আর্জেন্টাইন যারা সমর্থক রয়েছে তারা কিন্তু এই বড় পর্দায় খেলা দেখানোকে কেন্দ্র করে তারা জার্সি পরে পতাকা নিয়ে, এবং অনেকে কিন্তু মুখে ট্যাটু করেছেন, এবং ট্যাটু করে তারা সন্ধ্যার পরে আসলে যেহেতু জায়গা অনেকটাই বলা যায় যে এখন সংকট, সেক্ষেত্রে তারা সকালে চলে এসেছেন, এবং এখন পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই স্টেডিয়ামে দর্শকদের উপচে পড়া ভিড়। তবে অন্য সময়ের মতো যে উচ্ছ্বাস, আনন্দ, উল্লাস সেটি কিন্তু নেই। দুই দলের মধ্যেই কিন্তু টেনশন কাজ করছে, এবং দুই দলের প্রত্যাশা, তাদের দুই দলের আর্জেন্টিনার সমর্থকদের যে মেসি এবং স্পেনের সমর্থকদের সকল প্লেয়ারের
যারা রয়েছেন দুই দলের প্রত্যাশা খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু গোল হবে এবং গোল হওয়ার সাথে সাথে এই স্টেডিয়ামে কিন্তু সমর্থকরা সেখানে আসলে উল্লাসে মেতে উঠবেন। ধন্যবাদ তারেক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার মাধ্যমে বিস্তারিত জানাচ্ছিলাম যমুনা টেলিভিশনের দর্শকদের এবং জানছিলেন আসলে যে উন্মাদনা উচ্ছ্বাস আসলে বইছে পুরো পৃথিবী জুড়ে গ্রেটেস্ট শো অন আর্থ সেটি ঘিরে, এবং সেটির কথা রাজশাহী থেকে আমাদের সহকর্মী তারেক মাহমুদ জানাচ্ছিলেন। আপনাকে ধন্যবাদ। ফাইনালের মহারণের আগে নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামের গ্যালারিমাতে সুর আর ছন্দের জাদুতে জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করলেন বিশ্বখ্যাত তারকা শিল্পীরা। মঞ্চু মাতান ম্যাডোনা, শাকিরা, পোস্ট ম্যালন, আইশো স্পিড থেকে শুরু করে টম ক্রুজের মতো হলিউড তারকারা। সমাপনী অনুষ্ঠান শেষে প্রায় 5 মিনিট পর শুরু হয় শিরোপা নির্ধারণী ম্যাচটি। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নেমেছে 48 দলের অংশগ্রহণে বিশ্বকাপের মেগা আসরের। তার আগে উৎসবের নগরীতে পরিণত হয় যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়াম। নাচে গানে মাতোয়ারা তখন পুরো গ্যালারি। স্পেন আর্জেন্টিনার ফাইনালের মহারণ শুরুর প্রায় 1.5 ঘন্টা আগে শুরু হয় বর্ণাঢ্য এই আয়োজন। ফাইনালে টানটান উত্তেজনার পারদ ছড়ানোর আগেই সমাপনী অনুষ্ঠানে সুরের ঝড় তুলেন জনপ্রিয় মার্কিন গায়ক ও র্যাপার পোস্ট ম্যালন। তার সাথে মঞ্চ মাতিয়েছেন আরেক জনপ্রিয় সঙ্গীত শিল্পী সোয়েলি। তবে এবারের সমাপনী অনুষ্ঠানে সবচেয়ে বড় চমক ছিল জনপ্রিয় ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আইশো স্পিডের উপস্থিতি। এই ত্রয়ীর অনবদ্য পারফরমেন্সে উদ্বেলিত হয়ে ওঠে গ্যালারির হাজারো দর্শক। মঞ্চ মাতান হলিউড সুপারস্টার টম ক্রুজ। তার মনোমুগ্ধকর বক্তব্যে শিহরিত হয় প্রায় 80,000 দর্শক। বলেন ফুটবলই একমাত্র মাধ্যম যা এক সুতোয় বাঁধতে পারে পুরো বিশ্বকে। এছাড়াও ফাইনালের আয়োজনে মঞ্চস্থ হয় বেশ কিছু পারফরমেন্স। ফাইনাল ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগমনকে ঘিরে পুরো স্টেডিয়ামে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। হেলিকপ্টারের মাধ্যমে রাখা হয় বিশেষ নজরদারি, যে কারণে স্টেডিয়ামে প্রবেশে বেগ পেতে হয় খেলা দেখতে আসা দর্শকদের। তবে এমন সমাপনী অনুষ্ঠান করতে গিয়ে সময় বিড়ম্বনায় পড়ে বিশ্বকাপ ফাইনাল। নির্ধারিত সময়ের চেয়ে 5 মিনিট পর শুরু হয় ফাইনালের মহারণ। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। দর্শক, এবার ওমানে যেতে চাই। সেখানে প্রবাসী বাংলাদেশিদের মাঝে বিশ্বকাপ ফাইনাল ঘিরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। রাজধানীর মাস্কটে সড়কে সড়কে বড় স্ক্রিনে খেলা দেখার আয়োজন করা হয়েছে, আর খেলাটি উপভোগ করতে মানুষের উপচে পড়া ভিড় রয়েছে। আরও জানাতে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী ওমান প্রতিনিধি রফিকুল্লাহ। তার মাধ্যমে জানাবো বিস্তারিত। রফিক, আজ তো কর্মদিবস, প্রবাসী বাংলাদেশিরা কি একসাথে ফাইনাল উপভোগ করতে পারছেন? এই কর্মদিবসেও কি চলছে মূলত একটু জানাবেন বিস্তারিত। আপনি যেমনটা জানিয়েছেন, আজকে ওমানের কর্মদিবসের মাঝেও রাতে কিন্তু প্রবাসীর একটা প্রায় 34 থেকে 40 ডিগ্রি গরম উপেক্ষা করে সবাই জড়ো হয়েছে। আমার পিছনে যেভাবে দেখতে পাচ্ছেন বড় পর্দায় খেলা দেখার জন্য আজকে হেভি ভোল্টেজ ম্যাচটা হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেনের মাঝে। কারণ আমাদের দেশে যেভাবে ভাগ হয়ে থাকে ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থকদের মাঝে, এখানে কিন্তু তেমনটা নেই। সবাই কিন্তু একে মাইয়া সন্তানের মতো হয়ে এখানে খেলাধুলা উপভোগ করেন। কারণ সারাদিন কর্মজীবনের মাঝে একটু ক্ষণিকের জন্য বিনোদন পাওয়ার জন্য এই খেলাধুলার আয়োজন। এখানে বড় পর্দা লাগিয়েছেন স্থানীয় ওমানিরা, যাতে করে প্রবাসী সহ বিশ্বের নানা দেশের যে সমস্ত প্রবাসীরা আছে সবাই আনন্দ উপভোগ করতে পারে। আমরা এখানে অনেক দর্শক দেখতে পাচ্ছি। আমি একজন দর্শককে ডাকবো। ভাই, আপনি যে আজকে খেলা দেখতে যাচ্ছেন, আপনার অনুভূতিটা কেমন লাগছে? অনুভূতিটা আজকে সর্বশেষ ফাইনাল খেলায় বাংলাদেশের ম্যাচ দেখতে মতো লাগতেছে। প্রবাসীরা কাজে এত গরমের মধ্যেও আজকে ফাইনাল দেখার জন্য এখানে উপস্থিত হয়েছেন। সবাই বাংলাদেশের মতন ম্যাচ দেখতেছে। এখানে স্থানীয় ওমানিরা বড় পর্দার আয়োজন করেছে। আমরা সবাই খুব আনন্দের সাথে ম্যাচ দেখতেছি। ইনশাআল্লাহ আমার মনে হয় আজকে আর্জেন্টিনার এবং মেসির হাতে কাপ উঠবে মনে হয়, দ্বিতীয়বারের মতো শিরোপা পাওয়া মনে হয়। ধন্যবাদ রেজা। আপনি যেমনটা দেখছিলেন, আমাদের একজন দর্শক জানিয়েছেন আজকে আর্জেন্টিনার ভক্ত। উনি কিন্তু আগে বলেছেন উনি ব্রাজিল সমর্থন ছিলেন, কিন্তু যখন ব্রাজিল নেই তখন কিন্তু আর্জেন্টিনাকে সাপোর্ট করে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে হলে এটা অনেকটা একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিত, কিন্তু এখানে প্রবাসীদের মাঝে এটা নেই। সবাই কিন্তু এক মায়ের সন্তানের মতো একে ছাতার নিচে বসে আমরা খেলাধুলো উপভোগ করি। প্রবাসী যখন বাংলাদেশ থেকে আমরা 1000 মাইল দূরে এসে, তখন কিন্তু সবার একটাই লক্ষ্য, আমরা বাংলাদেশকে প্রেজেন্ট করি। আমি একটু ভাইকে বলবো একটু ঘুরে ঘুরে যদি দেখান, আমাদের এই যে দর্শকদের একটু যদি আমরা দেখাই কিভাবে খেলাটা উপভোগ করতেছে। সবাই দেখতে পাচ্ছেন, সবাই দেখুন একটা বাংলাদেশ এখানে টুকরা মিনি বাংলাদেশে রূপান্তরিত করছে ইনশাআল্লাহ।
রফিক, আপনার মাধ্যমে জানছিলাম আসলে ওমানের প্রবাসী বাংলাদেশিরা এবং অন্যান্য সেখানকার স্থানীয়রা কিভাবে আসলে খেলা দেখছেন। সেখানকার সড়কে বড় স্ক্রিনে খেলা দেখানো হচ্ছে, পুরো বিশ্বে এরকম খেলা দেখানোর আয়োজন চলছে এবং সেই খবর আপনাদেরকে জানাচ্ছিলাম। এবার যাচ্ছি সর্বোত্তরে জেলা পঞ্চগড়ে, সেখান থেকে বিশ্বকাপ ফাইনালে সমর্থকদের উল্লাসের খবর জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী রনি মিয়াজি। তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। রনি, কেমন দেখছেন সমর্থকদের উল্লাস, আমাদের জানাবেন, এবং সেখানে নিশ্চয়ই সমর্থকদের সাথে কথা হয়েছে, তারা আসলে কি প্রত্যাশা করছেন এই ম্যাচ ঘিরে? খেলা চলছে, আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড়ে, দেশের সীমান্তবর্তী কিন্তু এটি একটি খেলা, এবং আমি কিন্তু আমি দেখেছি যে বড় খেলার দাঁড়িয়েছে তারা কিন্তু আর্জেন্টিনা, যদিও আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাপোর্টার বেশি রয়েছে, তবে যদিও আউট হয়ে গেছে হয়ে কিন্তু আসছে ব্রাজিলের সমর্থন করা রয়েছে, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। এখানে যারা আর্জেন্টিনার সমর্থন রয়েছে তাদের কথা বলেছিলাম, তারা কিন্তু জার্সি করে পতাকা নিয়ে মানুষ এখানে তারা তারা বলছেন মতো তারা তারা রয়েছে, যারা সমর্থক রয়েছে। যদিও হচ্ছে আমি আজকে দশটা আপনাকে জানিয়ে রাখি, পঞ্চগড়ের যে বিভিন্ন এলাকা রয়েছে, বিভিন্ন মানুষ বড় পথকার খেলার আয়োজন করা হয়েছে, এবং ফুটবলের উন্মোচনা উল্লাস আক্রমণাত্মক দেখা যাচ্ছে। বড় পথকার সমর্থক রয়েছে, তারা কিন্তু উল্লাস করছে, এবং বিশেষ করে দলের যারা খেলোয়াড় রয়েছে তাদেরকে নিয়ে আলোচনা প্রত্যাশা এবং প্রশিক্ষণ তারা করছে, এবং বিভিন্ন দর্শক, রনি মিয়াজির মাধ্যমে সর্বোত্তরে জেলা পঞ্চগড়ের খবর জানাচ্ছিলাম। সেখানকার দর্শকদের মধ্যে উন্মাদনা রয়েছে, খেলা দেখছেন তারা সেখানে বসেও। এই পর্যায়ে নিউজ রুম থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ক্রীড়া ধারাভাষ্যকার ও বিশ্লেষক আহমেদ বিন পারভেজ। তার মাধ্যমে জানাবো আসলে এই খেলার বিশ্লেষণ। মূলত পারভেজ আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত রয়েছেন। পারভেজ, একটু জানতে চাই, ইতিমধ্যে কিন্তু দ্বিতীয়ার্ধের যে হাইড্রেশন ব্রেক সেটি আসলে ঘোষণা করা হয়ে গেছে। এখন পর্যন্ত আসলে কেমন দেখলেন খেলার ফলাফল? যদিও দুই দল থেকেই পরিবর্তন এসেছে, আসলে দেখলাম যে খেলোয়াড় তারা পরিবর্তন করেছেন, আর্জেন্টিনার থেকে একটি, স্পেন থেকে দুটি। কেমন মনে হলো? বদলি সহ 3টা পরিবর্তন হয়েছে ইতিমধ্যে, এবং স্কলানির পরিকল্পনায় নতুন কোনো ধরনের পরিবর্তন দেখছেন কিনা? ধন্যবাদ। আমার কাছে মনে হয় লিওনেল স্ক্যালোনি আসলে ফার্স্ট হাফের পরে বুঝতে পেরেছেন যে স্পেন তারা আসলে লামিন ইয়ামাল নির্ভর ফুটবলটা খেলছে না, তারা মোটামুটি লেফট ফ্ল্যাঙ্কটাকেও বেশ ভালো ব্যবহার করার চেষ্টা করছিল, এবং সেই জায়গায় মন্টিয়েল স্ট্রাগল করছিলেন, এবং সেই জায়গাটায় তিনি মনে করেছেন যে আসলে নিকো গঞ্জালেসকে যে রোলে নামানো হয়েছিল লামিন ইয়ামালকে আটকানোর জন্য, তার বোধহয় সেই প্রয়োজনীয়তাটা নেই, এবং নিকো গঞ্জালেসের যেহেতু পেসও নেই, তিনি আসলে উইং থেকে যে ওয়াইড পজিশনে আর্জেন্টিনাকেও একটা আউটলেট দেবেন সে ব্যাপারটাও কিন্তু ঘটছিল না। আর্জেন্টিনা পুরোপুরি দেখা যাচ্ছিল তাদের হাফে পিন ডাউন হয়ে গেছিল। সো ফার্স্ট হাফের পরে সেকেন্ড হাফ শুরুর সাথে সাথেই কিন্তু নিকো গঞ্জালেসকে নামিয়ে বা সরিয়ে দিয়ে সেখানে লিয়ান্দ্রো পারেদেসকে আনা হয়েছে, এবং পারেদেস আমরা জানি যে ভেরি অল অ্যাকশন একজন মিডফিল্ডার, তিনি কিন্তু খুব ফিজিক্যাল ব্যাটেলে যেতে চান, এবং আমরা একটা পর্যায়ে দেখলাম যে পারেদেস আসলে একটা হলুদ কার্ডও হজম করেছেন, অলমোকে ধাক্কা দিয়েছিলেন তিনি, একটা রড্রিকে কেন্দ্র করে একটা ইস্যু হয়েছিল। সো আসার সঙ্গে সঙ্গে একটা হলুদ কার্ডও দেখতে হয়েছে তাকে, তবে সো ফার পারেদেস নামার পর কিন্তু বেশ কিছু ভালো ক্লিয়ারেন্সেস তার টিমের জন্য তিনি
করতে পেরেছেন এবং ম্যাচ রিডিংটা ডিফেন্সিভ পার্সপেক্টিভ থেকে সেন্ট্রাল জোনটাকে আর একটু বেশি কাভার আপ তিনি করতে পারছেন। ম্যাকালিস্টার এবং এনজোকে একটু ফ্রি করার চেষ্টা করতে গিয়ে স্ক্যালোনি পারেদেসকে নামিয়েছেন। তবে তারপর আরও একটা পরিবর্তন এসেছে, মন্টিয়েল খুব ভালো খেলছিলেন রাইট ফ্ল্যাঙ্ক থেকে রাইট ব্যাক হিসেবে, তবে এনার্জি স্পেন্ড হয়ে গেছে, তার বয়সও হয়ে গেছে, তিনি বেশিক্ষণ একই এনার্জি লেভেল ধরে রাখতে পারবেন না। সেই অ্যান্টিসিপেশন থেকে কিন্তু মন্টিয়েলের জায়গায় মলিনাকেও নামানো হয়েছে। অর্থাৎ আর্জেন্টিনা কিন্তু সোফার তারা 3টা পরিবর্তন করে ফেলেছে এবং 3টার মধ্যে এখনো কোনো অ্যাটাকিং পরিবর্তন আমরা কিন্তু দেখছি না। লিসান্ড্রো মার্টিনেজের জায়গায় ফোর্স চেঞ্জ হিসেবে ওটামেন্ডি নেমেছিলেন ফার্স্ট হাফে, আর সেকেন্ড হাফের শুরুতে পারেদেস নামলেন, যিনি একটা ডিফেন্সিভ চিন্তা থেকে নিয়ে আসা, এবং পরে হচ্ছে মন্টিয়েলের জায়গায় মলিনাকে নামানো হয়েছে, সেটাও একটা ডিফেন্সিভ চেঞ্জ। সো ফার আর্জেন্টিনা কিন্তু তাদের ফরওয়ার্ড লাইনের প্লেয়ারদেরকে এখনও মাঠে নামাননি। তো ওইটা কখন নামাবেন, মোস্ট লাইকলি হাইড্রেশন ব্রেকের পরপরই নামানোর কথা, কারণ এই জায়গাটার মধ্যেই আসলে লটারো মার্টিনেজ বা সেই সুপার সাবগুলোর কাজ শুরু হয়। এবং আর্জেন্টিনার মূল যে খেলাটা ওভারঅল ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি, তারা এর আগে সোফার সেমিফাইনাল পর্যন্ত 19টা গোল দিয়েছিল, তার মধ্যে 12টা গোলই এসেছে 75 মিনিট কিংবা তার পরের সময়টা এবং এক্সট্রা টাইম মিলিয়ে। সো এই সময়টাকেই অনেকে আর্জেন্টাইন টাইম বলেন। এখন কিন্তু আমরা সেই আর্জেন্টাইন টাইমে ঢুকে পড়ছি বলা যেতে পারে, এবং এই ফেজটাতে এখন দেখতে হবে আর্জেন্টিনা আসলে আক্রমণটা কোন জায়গায় নিয়ে যায়। কারণ হাইড্রেশন ব্রেক যখন হয়েছিল তখন 66-67তম মিনিট চলে এবং সেই পর্যন্ত আর্জেন্টিনা কোনো গোল দিতে পারেনি এবং অন টার্গেটও কোনো শট রাখতে পারেনি, সেখানে পুরোপুরি শূন্য। তো এটা একটা বিরাট বড় সারপ্রাইজ যে আর্জেন্টিনাকে এত বড়ভাবে আটকে রাখতে পেরেছে স্পেন, তাদেরকে কোনো পজিটিভ অ্যাটাক তারা করতেই দেয়নি বলতে গেলে। স্পেনের যদি সেকেন্ড হাফের কথা বলি, ফার্স্ট হাফে স্পেন 4টা অ্যাটেম্প্ট নিয়েছিল, 2টো অন টার্গেট ছিল। সেকেন্ড হাফে তারা আরও 4টা অ্যাটেম্প্ট নিয়েছে এবং আরও 3টা অন টার্গেট রাখতে পেরেছে, সব মিলে 5টা অন টার্গেট স্পেন কিন্তু শট নিতে পেরেছে। বাট এমি মার্টিনেজ খুব দারুণ কিপিং করেছেন সোফার, তিনি কিন্তু কাজের কাজটা করতে সক্ষম হয়েছেন। ঠিক পারভেজ, আপনি যখন কথা বলছিলেন তখনই আসলে আর্জেন্টিনার যে ম্যাচটি সেটি আসলে হাইড্রেশন ব্রেকের পরে খেলাটি শুরু হয়েছে এবং আর্জেন্টিনা ইতিমধ্যে 2টি পরিবর্তন কিন্তু করেছেন। আপনাকে জানিয়ে রাখি যে রোমেরো এবং ডিপলকে কিন্তু স্কলানি উঠে নিয়েছেন, সেখানে সিমিওনেও এবং মেদিনাকে তিনি আসলে নামিয়েছেন। অনেকটা কি আর্জেন্টাইন রক্ষণ ভাগটা শক্তিশালী করতেই তার এই চাওয়া, এবং লাউতারো কিংবা অন্যান্য যারা স্ট্রাইকিংয়ে রয়েছেন তাদেরকে আসলে কখন নামাতে পারেন? এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, কারণ আর্জেন্টিনার অলরেডি যেহেতু 3টা পরিবর্তন হয়ে গিয়েছিল, আরও 2টো পরিবর্তন তারা এখন করেছে হাইড্রেশন ব্রেকের পর, তার মানে 5টা যে চেঞ্জ করা সম্ভব 90 মিনিটসের ভেতরে সেটা কিন্তু তারা করে ফেলেছে। অর্থাৎ এই 90 মিনিটের ভেতরে কিন্তু লাউতারোকে সামনে আর নামানোর সুযোগ নাই। এক্সট্রা টাইমে যখন যাবে তখন একটা এক্সট্রা সাবের অপশন চলে আসে, সেই জায়গাটাতে হয়তো লাউতারো নামতে পারেন যদি ম্যাচটা এক্সট্রা টাইম পর্যন্ত যায় গোল শূন্যভাবে বা অ্যাজ আ ড্র যদি যায়। তো এই জায়গাটাতে আমার মনে হচ্ছে আবারও লিওনেল স্ক্যালোনি ম্যাচটাকে ডিপে নেওয়ার চিন্তাভাবনাটাই করছেন। অন্যান্য ম্যাচে যখন আমরা দেখেছি আর্জেন্টিনা শেষ হাফটাতে আসলে এসে অ্যাটাক করতে যায়, এই ম্যাচটাতে পার্টিকুলারলি কিন্তু আমরা দেখছি এই অ্যাটেম্পটেই যাচ্ছেন না স্ক্যালোনি, আবারও কিছু ডিফেন্সিভ রিইনফোর্সমেন্টই তিনি আনার চেষ্টা করলেন। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে খানিকটা কোণঠাসা হয়ে আছে আর্জেন্টিনা, যদি একেবারে অ্যাকিউরেটলি ডিসক্রাইব করতে চাই। তারা বোতলবন্দি হয়ে আছে, কোনো ধরনের সুযোগ তারা তৈরি করতে পারছে না, এবং সে কারণে আপাত মুহূর্তে ম্যাচটাকে যতটুকু ডিপে নেওয়া যায় সেই পরিকল্পনা থেকেই বেশ কিছু ডিফেন্সিভ চেঞ্জেস আমরা দেখছি। গিলিয়ানো সিমিওনি তিনি একজন অ্যাটাকার, তারপরেও তিনি আসলে সেন্ট্রাল পজিশনগুলোতে তো খেলেন না, তাকেও আমার মনে হয় একটা ডিফেন্সিভ রোল দেওয়ার জন্যই পাঠানো হয়েছে, যেন তিনি অন্তত ওই স্পেনের আক্রমণগুলোকে ভাঙতে পারেন, এবং আর্জেন্টিনা যদি সামহাও কিছু লং বল ওপর দিয়ে পাঠিয়ে দিতে পারে সেই ক্ষেত্রে হয়তো আলভারেজ একদিকে, সিমিওনি একদিকে, তারা তাদের পেস ইউজ করে হয়তো সেই বলটা ধরার চেষ্টা করবেন। সো ট্যাকটিক্যালি কিন্তু এখনো পর্যন্ত দেখছি আর্জেন্টিনা আক্রমণ করতে পারছেও না, স্পেনের আক্রমণে তারা কোণঠাসা হয়ে থেকেই কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত নিচ্ছে, বেশ কিছু পরিবর্তন করছে। তো দেখা যাক তারপর খেলায় কোনো গতিপথের পরিবর্তন হয় কিনা। ধন্যবাদ পারভেজ আপনার বিশ্লেষণের জন্য। আপনার মাধ্যমে জানছিলাম খেলার হাইড্রেশন ব্রেকও শেষ এবং শেষ যে অংশ রয়েছে সেটি আসলে এই মুহূর্তে চলছে। ধন্যবাদ পারভেজ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা জানছিলাম দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরে থেকেও আসলে যে সমর্থকরা খেলা দেখছিলেন তাদের খবরাখবর, এবং দেশের মধ্য থেকেও জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা, একই সাথে নিউজ রুম থেকেও কিন্তু চলছিল একাধারে বিশ্লেষণ। এই মুহূর্তে যমুনা নিউজে এতক্ষণ যারা ছিলেন তাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানাতে চাই। এই ছিল যমুনা নিউজে, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।